প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের আয়োজনের পুরোটা জুড়েই থাকবে ক্রিকেট। কারণ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শেষ 8-এ জায়গা পেয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রথম সেমিফাইনালে নেপালের সাথে খেলবে তারা। তার আগে চলুন কথা বলি আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। বিয়ের পর হানিমুন পর্ব শেষ করে অনেকদিন পর আপনাকে পেলাম। কেমন গেল আপনার ওই পর্বটি? আলহামদুলিল্লাহ, সোফার খুব ভালো। তো প্র্যাকটিস শুরু করেছি, যেহেতু আর 6 মাস পরে ইনশাল্লাহ আবার খেলতে পারবো ন্যাশনাল লিগ, ঢাকা লিগ এগুলো। তো এখন ক্রিকেটের মধ্যে চলে এসেছি। সেই জায়গাটায় কতটা ব্যস্ততা আপনার, মানে নামার জন্য? অবশ্যই, আপনার লাস্ট 2.5 বছর ধরে ওয়েট করছি যে আপনার 16 আগস্টে খেলতে পারবো। তো এটা এখন যেহেতু আর মাত্র 6 মাস বাকি আছে, তো তার আগে বিয়ের পর্বটা করে ফেললাম। তো আল্লাহর রহমতে সব কিছু ভালো যাচ্ছে। তো এখন আমি ওয়েট করছি এবং ট্রেনিং শুরু করেছি। 2000-2001-এ আপনি বিশ্ব রেকর্ড করলেন, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেকে সেঞ্চুরি। তারপরে আপনি খেলেন আন্ডার-19। তার আগে আমি ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম প্রথম 2000 সালে। হান্নান ভাই ক্যাপ্টেন ছিল, শ্রীলঙ্কাতে হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপটা। সেখানে আমাদের রেজাল্ট অতটা ভালো ছিল না। তারপরে 2002-এ আবার আমি 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। তো সেই ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় তারকা ছিলেন আপনি। অবশ্যই বাংলাদেশ ভালো রেজাল্ট করতে পারে নাই আসলে। 2002-এ আমি অলরেডি বাংলাদেশ টিমে খেলে ফেলেছিলাম 2001-এ। তারপরে আমি নিউজিল্যান্ডে, আমরা কন্ডিশনের জন্য আমি বলবো যে একটা হিসাবে গরমিল ছিল না আপনার। অবশ্যই আমাদের টিমটা ভালো ছিল, খুব চমৎকার একটা টিম ছিল। নাফিস ইকবাল ক্যাপ্টেন ছিল, আফতাব ছিল টিমে, আমি ছিলাম, তালহা জুবাইর। আর কি ওই টিম থেকে প্রায় 7-8 জন কিন্তু আমরা বাংলাদেশ টিমে খেলেছিলাম। তো কিন্তু আমরা আসলে ওয়ার্ল্ড কাপের রেজাল্ট ওইভাবে পাই নাই। আমরা নেপালের সাথে হেরেছিলাম আর কি প্লেটের ফাইনাল ম্যাচে। নিউজিল্যান্ডের কন্ডিশনটা একটু ডিফিকাল্ট ছিল, এই কারণে আমি বলবো যে আমাদের হয়তো আমরা ভালো রেজাল্ট করতে পারি নাই তখন। কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমি বলবো যে আমাদের যে টিমটা আন্ডার-19 টিম অসাধারণ খেলছে। এই টিমটাই কিন্তু লাস্ট 2 বছর ধরে একসাথে, আমি বলবো যে যারা কোচিং স্টাফ বলেন, ক্রিকেট বোর্ডের সবাই কিন্তু খুব ফোকাস আর কি এই টিমটা। এটাই হওয়া উচিত। আমি পার্সোনালি মনে করি যে আসলে আমাদের স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত। এখন আমাদের আন্ডার-19 লেভেলে যদি আমরা এইবার যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, আমি বলবো যে এটা আমাদের এইটাই স্টেপ, যে আমরা মেন ওয়ার্ল্ড কাপে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই, এই ছোট এইভাবেই কিন্তু পরে T20 ওয়ার্ল্ড কাপ আছে সামনে। এই স্টেপ বাই স্টেপ যদি আমরা এগোতে থাকি, তাহলে আমাদের ক্রিকেটটা যেভাবে ইমপ্রুভ করছে লাস্ট 2-3 বছর ধরে, আমরা অসাধারণ একটা ওয়ানডে সাইড হয়েছি। তো এইটাই কিন্তু আমি বলবো যে একটা লক্ষণ যে আর ভালো কিছু করার। বিগত 9-10টি আসরে ফেভারিট বাংলাদেশ তকমাই ছিল লাগানো, কিন্তু সাফল্য পেত না। আসলে এক্সপিরিয়েন্স ছিল না, ফ্যাসিলিটিস। আমি যেটা মনে করি, আপনি এই টিমটার যে ফ্যাসিলিটিসটা পেয়েছে লাস্ট 2-3 বছর ধরে, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু অন্য টিম পেয়েছে, কিন্তু এতটা পায় নাই। তো এটাই স্বাভাবিক। এই টিম যে রেজাল্ট করছে, আমি মনে করি এটাই হওয়া উচিত। কারণ এই টিমের 4 জন কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিল। লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলার এক্সপিরিয়েন্সটা তাদের, যেমন আমাদের ক্যাপ্টেনের এক্সপিরিয়েন্স, মিরাজের হ্যাঁ, এবং ফার্স্ট ক্লাস খেলার রেকর্ডও তাদের আছে। ওরা কিন্তু আমাদের লাস্ট যে ফার্স্ট ক্লাসটা হলো সেখানে চমৎকার খেলেছে কয়েকজন। তো টিমটা আমি ভালো, চমৎকার একটা টিম, এবং ম্যানেজমেন্টটা খুব ভালো। যারা কোচিং স্টাফে আছে তারা অনেক দিন ধরে একসাথে আছে, অনেক দিন একসাথে আছে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বলা হচ্ছে যে ভারত বেশ শক্তিশালী। অবশ্যই যতগুলো ম্যাচ দেখলাম ভারত, এবং আমার কাছে ইংল্যান্ড টিমটাকেও চমৎকার মনে হয়েছে। ইংল্যান্ডও কিন্তু খুব প্রত্যেকটা ম্যাচই অসাধারণ খেলেছে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে হেরেছে প্র্যাকটিস ম্যাচে, কিন্তু আপনি যদি মূল ম্যাচগুলো দেখেন, প্রত্যেকটা ম্যাচই কিন্তু তারা অলমোস্ট 300+ রান করেছে 2টা ম্যাচে। এবং ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে না, ওরা অ্যাডজাস্ট করে ফেলেছে উইকেটের সাথে। বলা হচ্ছে যে মানে এই বিশ্বকাপ হচ্ছে তারকা তৈরির একটা প্ল্যাটফর্ম। আপনার কাছে কি মনে হয় যে মানে এই ওয়ার্ল্ড কাপ থেকে ক্রিকেট বিশ্ব কজন তারকা পেতে পারে? অবশ্যই আপনি যদি প্রত্যেকটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফলো করেন, এবং ওয়ার্ল্ডের যতগুলো তারকা প্লেয়ার হয়েছে তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আন্ডার-19 থেকে এসেছে। তো আমি তো মনে করি যে অবশ্যই এখান থেকে হয়তো আমরা
3-4 বছর পরে আমরা হয়তোবা দেখবো আর ভালো ভালো ক্রিকেটার চলে আসছে, তাদের ন্যাশনাল টিমের জন্য খেলবে। আমাদের টিমে আমি মনে করি আমাদের অনেকগুলা ভালো ভালো ক্রিকেটার আছে যারা নেক্সট জাতীয় দলে জাতীয় খেলার দলে সুযোগ। আসবে অবশ্যই। ভারতের সাথে যদি আমাদের ফাইনাল খেলা হয়, আমরা ধরে নিচ্ছি যে আমাদের দলটা যতটা ভালো, ভারতের সাথে হয়তো বা দেখা হতে পারে, সেই জায়গায় আপনি কাকে এগিয়ে রাখবেন? যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে এবং আমাদের টিম স্পিরিটটা ভালো, এখন ইন্ডিয়া টিমও ভালো খেলছে, তারপরে আমার কাছে মনে হয় যে যে আমাদের টিমই একটা অ্যাডভান্টেজ বেশি পাবে। এবং আমাদের বোলিং এবং ফিল্ডিং আমার কাছে এই 3টা ম্যাচই মনে হয়েছে খুব ভালো। ব্যাটিংটাতে আমাদের আরেকটু ঝালাই করতে হবে। হ্যাঁ, শান্ত অসাধারণ খেলছে, 3টা ম্যাচই ভালো খেলেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি একটা ভালো স্টার্ট দিতে পারি তাহলে হয়তোবা বাকি যারা আছে তারা হয়তো আরো ফ্রিলি খেলতে পারবে। আমরা ভালো দল, সবকিছু ঠিক আছে, তারপরে জানি কেন ভারতের সাথে আমরা একটা পেরে উঠি না। এটা আমাদের একটা ট্র্যাক রেকর্ড বলা হয় যে সব খেলাতেই। লাস্ট যে সিরিজটা খেলে আসলো আর কি, আন্ডার 19 টিম আপনার ইন্ডিয়াতে, ওইখানে 2-1 হেরেছিলাম আমরা হয়তোবা। তারপরে আমি বলবো যে যেহেতু রিসেন্টলি আমি মনে করি যে ব্যাটে বলে খুব তুঙ্গে আছে, ভালো, এই কারণে হয়তো আমরা এই এই শিরোপাটা পেতে পারি। অবশ্যই টাফ ম্যাচ হবে। তারপর যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে, আমি আশা করব পুরো স্টেডিয়াম ভর্তি সাপোর্টার থাকবে আমাদেরই। সেদিক দিয়ে হয়তোবা একটা আমরা যদি ভালো একটা স্কোর করতে পারি, আমার কাছে মনে হয় যে 260+ এই ধরনের একটা স্কোর করতে পারলে, আমরা যেইভাবে যাচ্ছি আমাদের টিম প্ল্যানিং যেটা মনে হচ্ছে যে 250+ এরকম একটা স্কোর চিন্তা ভাবনা করছে এবং বোলিং এবং ফিল্ডিং দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছে। বিশ্বকাপের পর যদি পরের 3টা সিরিজ দেখেন, বাংলাদেশ জাতীয় দলের যে পারফরমেন্স, সেটাকে যদি ধরে আমরা এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শিরোপাটা পাই, তাহলে কি বাংলাদেশের ক্রিকেটের একটা দুয়ার খুলে যাবে না ক্রিকেট বিশ্বে? অবশ্যই। আপনার ওয়ার্ল্ড কাপের আগে থেকেই আমি বলবো যে আমরা ওয়ার্ল্ড কাপের আগে যে সিরিজটা হলো জিম্বাবুয়ের সাথে 5টা ওয়ানডে খেললাম, তারপর ওয়ার্ল্ড কাপে গিয়ে অসাধারণ খেললাম, তারপরে হোম কন্ডিশনে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তানকে হারালাম সিরিজ। তো তার এই আমাদের ক্রিকেটটা যে ইমপ্রুভ করছে এবং ম্যানেজমেন্ট যে কোচিং স্টাফ বলেন সঠিক নেতৃত্ব দিচ্ছে, মাশরাফি অসাধারণ নেতৃত্ব দিচ্ছে, হাতুরা সিং আমি বলবো যে খুব সুন্দর মতন প্রত্যেকটা প্লেয়ারকে ফ্রিডম আদায় করে নিচ্ছে, হ্যাঁ, পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে যে তাদের ন্যাচারাল খেলার জন্য। তো অবশ্যই আমাদের এখন বেস্ট একটা সময় আমাদের ক্রিকেটের এই লাস্ট টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে 16 বছরে আমি বলবো যে ওয়ানডে ক্রিকেটের লাস্ট 1-1.5 বছর আমরা অসাধারণ সময় কাটাচ্ছি। এইটার ফ্লোতে আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপটা যদি আমরা উইন করতে পারি, আমাদের জন্য আরো প্লাস পয়েন্ট হবে যে সামনে এগোনোর জন্য। বাংলাদেশের মানুষরাও তো নিশ্চয়ই মুখিয়ে আছে এই শিরোপাটা আমরা পাই। অবশ্যই, কারণ আমাদের কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যদি বলি যে এইবারের লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যে কোয়ার্টার ফাইনাল খেললাম, এছাড়া কিন্তু আসলে ওইভাবে বড় কোনো অ্যাচিভমেন্ট আমি মনে করি না আমাদের আইসিসি লেভেলে আছে। তো আইসিসি লেভেলে যদি আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ শিরোপা নিতে পারি, এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের ক্রিকেটের জন্য। আমরা যে সঠিক রাস্তায় আছি এটাই বোঝা যাবে। দর্শক কিন্তু মাঠে এখনো যাচ্ছে না, এটা আসলে যেহেতু আপনার আন্ডার 19 খেলা হচ্ছে এবং যেহেতু তারকা নেই, হ্যাঁ, সেই কারণে। কিন্তু আমার মনে হয় যে সেমিফাইনাল ফাইনালে হয়তো আমরা দর্শক ফিরে পাবো। আশরাফুল, এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শেষ হতেই ঢাকায় আবার বসছে এশিয়া কাপ ক্রিকেট, তারপর বাংলাদেশ যাবে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে। এই দুটি টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন? লাস্ট টি-20 সিরিজটা আমরা অতটা ভালো খেলতে পারিনি। লাস্ট 2টা ম্যাচ, প্রথম 2টা ম্যাচ খুব ভালো মতন খেলেছিলাম। 2টা ম্যাচে আমরা লাস্ট 2টা ম্যাচে অনেক প্লেয়ার চেঞ্জ করে হয়তো বা আমাদের রেজাল্টটা আমাদের ফরে আসে নাই। তো সিলেক্টর অলরেডি টিম মানে জিম্বাবুয়ের সাথে যেটা বলছেন, যে জিম্বাবুয়ের সাথে যে আমরা সিরিজটা ড্র করলাম, তো তো আমাদের টি-20টা আসলে এখনো ওইভাবে আসে নাই, আমাদের পাওয়ার হিটার ওইভাবে আমরা এখনো পাই নাই টি-20-র জন্য। তো ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপটা আমি মনে করি যে একটা খুবই ভালো একটা প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য সঠিক একটা জায়গা আমি বলবো যে এশিয়া কাপটা। এবং এশিয়া কাপে কিন্তু আপনার টপ টিমগুলো আসবে, তাদের সাথে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি তখন কিন্তু আমরা অটোমেটিক ওয়ার্ল্ড কাপে যেয়ে ভালো খেলতে পারবো। টি-20 হিসাবটা আমরা আসলে বুঝি না কেন, এই যে প্রথম 6 ওভার, মাঝখানের ওভারগুলোর আবার আরেকটা হিসাব, আবার শেষ 5 ওভারের স্লগিং,
এটা আসলে আমাদের যদি আপনি দেখেন যে আমাদের টি-20 খেলার এক্সপিরিয়েন্স খুবই কম। আমাদের দেখা যাচ্ছে যে টি-20 অলরেডি আপনার 8 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু মাত্র 40টা ম্যাচ খেলেছি। তো এদিক দিয়ে এবং ঘরোয়া ক্রিকেটও ওইভাবে হয় না। এটা সত্যি এই কথা। কারণে যত বেশি খেলবো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা তত বেশি হবে। আমরা এখন ওয়ানডে ক্রিকেটে এত ভালো খেলছি এই কারণেই, কারণ আমরা অলরেডি 25-30 বছর ওয়ানডে খেলার পরে কিন্তু এখন আমাদের ওয়ানডে টিমটা ভালো হচ্ছে। না, কিন্তু টি-20তে ধরেন একটা ওভারে 20-22 নেওয়ার মতো কোনো প্লেয়ার আপনার চোখে পড়ে, মানে যেটা অন্য অন্য বড় বড় দেশে যারা দেখি? না, আমাদের প্লেয়ার আছে, এমন না যে নাই। আমাদের অবশ্যই তামিম ওরা তো পাওয়ার যেমন যে হিটার। ভারত অস্ট্রেলিয়া ম্যাচটা দেখলাম, শেষ 2 ওভারে 22 রান দরকার, যুবরাজ আর রায়নার। এই ধরনের সিচুয়েশন আমরা খুব কম খেলেছি, এই কারণে আসলে হয় নাই। তারা কিন্তু লাস্ট 7-8 বছর ধরে আইপিএল এ আপনার অভ্যস্ত হয়ে গিয়েছে, এই ধরনের সিচুয়েশন ফেস করেছে অনেকবার। কিন্তু আমাদের ক্রিকেটার আমরা এটা ফেস খুব কম করেছি, এই কারণেই হয়তো আমরা এই ধরনের সিচুয়েশন দেখতে কিন্তু পাই আমাদের না। তো টি-20 সত্যিকার তো ওইরকম দক্ষ প্লেয়ারও নেই। মানে একটা মনে করতাম যে জিয়াকে, কিন্তু সেও তো ক্লিক করলো না সেভাবে। না, এটা অবশ্যই আনলাকি যে জিয়া যেই ধরনের ক্রিকেটার মনে হচ্ছিল যে টি-20-র জন্য স্পেশালিস্ট হবে, কিন্তু আসলে তার থেকে আমরা সার্ভিসটা ওইভাবে পাই নাই। তারপরে এখন সিলেক্টররা চেষ্টা করছে আরো অলরাউন্ডার নেওয়ার জন্য। তো আপনার কাছে সাব্বিরকে কেমন মনে হয়? অবশ্যই সাব্বির, আমি মনে করি যে তার টেকনিক অসাধারণ, তিনোটা ফরম্যাটের জন্যই ভালো। যদিও রিসেন্টলি সে ওয়ানডে এবং টি-20 খেলছে, এবং আমি মনে করি যে এটাই সঠিক ডিসিশন নিয়েছে সিলেক্টররা, যে এখন কয়েক বছর যদি এই ফরম্যাটে সে রেগুলার পারফর্ম করে, তারপরে হয়তো বা এশিয়া কাপ তো আগে 50 ওভারে ছিল, এখন আবার টি-20 ফরম্যাটে প্রবেশ করলো। তো এই জায়গায় কি বাংলাদেশের সম্ভাবনা দেখেন, যেহেতু ঘরের মাঠে খেলা? যেহেতু সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, এই কারণেই কিন্তু এইবারের এশিয়া কাপটা টি-20 করা হয়েছে। আবার যখন ওয়ার্ল্ড কাপ 50 ওভারের হবে, তখন কিন্তু আবার এশিয়া কাপ 50 ওভারের হবে, চলে যাবে। তো আমি মনে করি যে এশিয়া কাপে আমাদের ভালো রেজাল্ট করলে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। আর যেহেতু এই স্কোয়াডে 5টা পেস বোলার নেওয়া হয়েছে, তো পরীক্ষা নিরীক্ষাটা একটু বেশি করতে যাচ্ছে না, আমার কাছে যেটা আমি শুনলাম যে যেই কন্ডিশনে আমরা খেলবো ইন্ডিয়াতে, সেখানে নাকি সুইমিং কন্ডিশন, সেই কারণে ধর্মশালা। এবং আমাদের আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ করছে। আপনি যদি পুরো বিপিএল দেখি, প্রত্যেকটা টিমেরই ফাস্ট বোলাররা কিন্তু চমৎকার বল করেছে। তো আমাদের এখন মাশরাফির হাতে আমি মনে করি যে কোয়ালিটি ফাস্ট বোলার আছে, যে সে 5টা বোলার স্কোয়াডে থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে ধরেন ম্যাচ ঘোরানোর মতো কজন বোলার আছে যারা ম্যাচ ঘোরাতে পারে, বা ম্যাচ উইনিং বোলার যাদের বলা হয়? রিসেন্টলি কিন্তু আমি বলবো যে আমরা ম্যাচ কিন্তু বোলারদের জন্যই উইন করছি। আমাদের 5টা, এটা ট্রু ঘটনা। আপনি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করলে এই পর্যন্ত হ্যাঁ আমরা কিন্তু বোলারদের জন্যই ম্যাচ উইন করছি। আপনি 280 রান করেন, তারপরেও কিন্তু আপনি ভালো বোলিং না করলে ম্যাচ উইন করতে পারবেন না। তো আমাদের লাস্ট 1-1.5 বছর কিন্তু আমরা বলবো 3টা ডিপার্টমেন্টই চমৎকার খেলছে বলেই আমরা উইন করতেছি। আসলে বিশ্বকাপ চলাকালীন এই যে হেইডেন একটা কথা বলেছিল, যেটা আমার এখনো কানে বাজে, সেটা হচ্ছে যে এই প্রথম তারা দেখলো বাংলাদেশকে 3টা পেসার নিয়ে মানে মাঠে নামা। মানে আপনি যখন অধিনায়ক, তখন তো আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, 2জন পেসার, মানে এমনকি একজন পেস বোলার নিয়ে খেলেছি আমরা, কারণ এখন আমাদের হাতে অনেক পেস বোলার আছে, এবং রিসেন্টলি একটা পেসার হান্টার চালু করেছে পুরো বাংলাদেশে, ওইখান থেকে পেস বোলার তুলে আসছে। তো আমি মনে করি যে হ্যাঁ, ডে বাই ডে যত যাবে সবকিছু ইমপ্রুভ হবে, এটাই স্বাভাবিক। না, কিন্তু আগে যদি আমরা এরকম 3 পেসার 2 স্পিনার এরকম একটা কম্বিনেশন 5-6 কম্বিনেশন দিয়ে যদি নামতাম, অপশন ওইভাবে ছিল না। এখন কিন্তু আপনার অপশন আছে। এখন যেহেতু আপনার যে 5টা বলার নেওয়া হয়েছে, প্রত্যেকটাই কিন্তু 135 প্লাস কিলোমিটার বল করছে। আগে কিন্তু আপনার অপশন ওইভাবে ছিল না, একজনই ছিল হয়তো বা 135 বা 140 করতো, বাকিরা কিন্তু দেখা যায় একমাত্র মানে বোলিং ডিপার্টমেন্টেই সবথেকে বেশি প্রতিযোগিতা, যেখানে রুবেলকে দেখেন যে বিশ্বকাপের একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, অথচ দলে জায়গা পাচ্ছে না মুস্তাফিজদের জন্য। অবশ্যই এখন আমাদের যে ফাস্ট বোলাররা আছে সবাই কিন্তু অলমোস্ট 135 প্লাস কিলোমিটার বল করছে। তো এইটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আপনার অপশন বেশি, এবং যেহেতু এখন অনেক খেলা হচ্ছে, সবাইকে কিন্তু ঘুরে ফিরে খেলতে হবে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মানে কথা প্রসঙ্গে বলেছে যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে মেধাবী ক্রিকেটার আপনি, কারণ আপনি বিশ্বের যে কোনো বলারে রিড করতে পারেন। মোস্তাফিজ এই ক্রিকেট বিশ্বে যে ঝড়টা তুলে, আপনি কি ওকে খেলতে পারতেন?
যদিও আমি এই লাস্ট ইয়ার একটা ম্যাচ খেলেছিলাম, খেলতে পারি নাই, সেকেন্ড বলে আউট হয়েছিলাম। অসাধারণ বল করে, কারণ ওয়ার্ল্ডে যতগুলো বলার দেখেছি যে আর কি ওর একটা প্লাস পয়েন্ট, ও যে কাটারটা করে ওইটা ক্যারি করে খুব সুন্দর মতন। একটা ফাস্ট বোলার যখন জোরে বল করে, যেখানে ক্যারি করার কথা স্লোয়ারেও ক্যারি করে সেইখানে, এটা ওর একটা প্লাস পয়েন্ট। কিন্তু আবার কাটারে বাউন্সের মতো বল, সেটাই বলছিলাম যে বাউন্সটার কথা, যে আপনি সাধারণত অফ কাটার বা কোনো স্লোয়ার টাইপের যদি বল করেন, সেটা কিন্তু কিপারের কাছে ক্যারি করার কথা না, সেটা সামনে পড়ার কথা। তারটা কিন্তু একদম কোমরের উপরেই আসে আর কি। মনে হচ্ছে যে ধোনি এবং রাইনার যে দুইটা আউট দেখলে বোঝা যায় যে আসলে মুস্তাফিজ অন্য 10টা বলারের থেকে একটু অবশ্যই আলাদা, এবং আল্লাহর রহমতে খুব ভালো করছে। আশা করব যে সে যত্ন নেবেন, নিজের ফিটনেসটা ধরে রাখবে, তাহলে তার ক্যারিয়ার, কারণ অলরেডি সে মাত্র 6 মাস খেলে কিন্তু আইসিসি ওয়ানডে টিমে চলে এসেছে। তো আশা করব যে ফিটনেস ধরে রাখবে, টেস্ট 3টা ডিপার্টমেন্টই যেন, 3টা ভার্সনই যেন সে পারফর্ম করে আর কি। আবু হায়দার রনির ভবিষ্যৎ কেমন দেখেন টি-20-তে? অবশ্যই বিপিএল খুব ভালো করেছে, এবং চান্সও পেয়েছে আপনার জিম্বাবুয়ের সাথে, আবার ওয়ার্ল্ড এশিয়া কাপ স্কোয়াডেও আছে। সেও চমৎকার বল করছে। এখন কিন্তু আমাদের ফাস্ট বোলিং আমি বলবো যে ডিপার্টমেন্টটা চমৎকার। আলামিনও অসাধারণ খেলছে, তারপর রুবেল তো এখন আনলাকি যে টিমে নাই। এই বোলারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটে উইকেটটা সিভিং বা বোলার ফ্রেন্ডলি করা কতটা প্রয়োজন? অবশ্যই আপনার বিপিএল এ যদিও আমাদের রান হয় নাই একদমই, কিন্তু আমি বলবো যে পেস বোলাররা কিন্তু চমৎকার বল করেছে। ওদের জন্য একটু হেল্প ছিল, ওরা কিন্তু প্রত্যেকটা টিমে যদি দেখেন, শহীদও অসাধারণ বল করেছে বিপিএল এ। তো আমি মনে করি যে অবশ্যই আমরা হয়তো বা নেক্সট 1-2 বছর রান না করি, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যাবে। আপনি যদি এখন দেখেন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা, প্রত্যেক দিনই কিন্তু রান 300+ রান হয়েছে, কিন্তু এটা খেলতে খেলতে কিন্তু আসলে অভ্যাস হবে। তো আমি মনে করি যে সামনে যে আর কি লিগগুলো হবে, ন্যাশনাল লিগ, ঢাকা লিগ, একটু বলারদের জন্য একটু কিছু থাকা উচিত। টি-20 কি বর্তমান বিশ্বে টি-20তে ধরেন ভারত ছাড়াও নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই দলগুলোকে আপনার কেমন লাগে? প্রত্যেকটা টিমই খুব স্ট্রং আপনার টি-20তে, কারণ প্রত্যেকটা টিমই যদি দেখেন পাওয়ার হিটার। ইংল্যান্ড তো রিসেন্টলি অসাধারণ খেলছে আপনার, তাদের কয়েকটা প্লেয়ার এসেছে যে পাওয়ার হিটার। টি-20টা আসলে ওই জায়গাটাই তো আমরা পাচ্ছি আমাদের, হ্যাঁ ওই জিনিসটাই আসলে, পাওয়ার হিটারটা আমাদের এখনো আসছে না। তারপরেও যে শুধু পাওয়ার হিটার হলেই না হলে যে পারবেন না এটা কথা না, আপনি টেকনিকও একটা ইম্পর্টেন্ট। যদি টেকনিকটা ভালো হয়, তাহলে কিন্তু আপনি গ্যাপগুলাতে সুন্দর মতন মারতে পারবেন। তো আমাদের যেহেতু পাওয়ার না থাকলে আপনি টেকনিক দিয়ে খেলতে হবে আর কি। ধরেন সাঙ্গাকারা বা মাহেলারা তো অত পাওয়ার না, ওরা কিন্তু টেকনিক দিয়ে খেলছে। ওরা কিভাবে পারে? সাঙ্গাকারার মনে হলো যে খুব ইম্পর্টেন্ট, ওরা যে গাড়ি যে চালায় ওইরকম মানে ব্যাটটাকে কন্ট্রোল করে, কখনো একটু লম্বা শট, কখনো এই শট, পুরা হাতের উপরে। সেটাই আপনার, এমন না যে আমরা পারি না, আমরা তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছি 2007-এর ওয়ার্ল্ড কাপে। তারপর আপনার রিসেন্টলি পাকিস্তানকে হারালাম টি-20তে। পাকিস্তান টিমটা কিন্তু অসাধারণ টিম ছিল, হ্যাঁ ওই টিমকে হারালাম। আমাদের যারা ওই যে মেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছে, ওরা পারফর্ম করলে আমি মনে করি বাকি ইয়াং যারা, যেমন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এরা করলে ওরা অটোমেটিক, বা নাসির, সাব্বির, এরা তো মোটামুটি দলের জন্য ভালো প্লেয়ার। যাক, আমরা আশা করতে পারি যে বাংলাদেশ এশিয়া কাপ এবং টি-20তে ভালো করবে। অবশ্যই আশা করতে পারি, কিন্তু একটু টাফ হবে, কারণ আপনার বাকি টিমগুলা যেমন ইন্ডিয়া রিসেন্টলি খেলে আসতেছে আপনার অস্ট্রেলিয়ার কন্ডিশনে, ওই যে পেস বোলিংটা খেলে এসেছে, এখন তাদের কাছে আরো ইজি মনে হবে এই জায়গায় যখন খেলবে। তারপরে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে খেলে আসলো, তো ওদের জন্য একটু সহজ হবে এই কারণে, কারণ ওরা এক্সট্রা একটা পেস খেলে এসেছে। আমরা জিম্বাবুয়ের সাথে খেলেছি, ওইখান থেকে আমার মনে হয় যে ওদের আমাদের প্র্যাকটিসে উইকেটে 16 গজে প্র্যাকটিস করা উচিত। 16 গজে না, আমাদের অবশ্যই ভালো ট্রেনিং হচ্ছে, একটু টাফ হবে আমাদের আর কি। তারপরে আশা করব ভালো কিছু একটা আশা করা যেতে পারে। আশরাফুল, আপনাকে অনেক ধন্যবাদ গ্যালারি স্টোরিতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সাথে। কথা হলো দেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশ দলের বর্তমান সাফল্য এবং আগামী দিনে কী হতে পারে সব কিছু নিয়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাইকে কাছ থেকে বিদায় চাইছি। আমি নাসিমুল হাসান ও আমাদের আজকের অতিথি মোহাম্মদ আশরাফুল। হ্যাঁ দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি দেখতে চান, তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন,
www.ntbbd.com।